ঠিক আছে, ভার্বের ক্লাসটা হবে ভার্বের রাইট ফর্মস অফ ভার্ব। ওখানে দেওয়া থাকে রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব, এটা শেখার আগে রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ। কিসের রূপ? ভার্বের রূপ। ভার্বের সঠিক রূপ আমাদের ব্যবহার করতে হবে। এবারে ভার্বের কতগুলো রূপ আছে সেটা আগে জানতে হবে। প্রথম থেকে একদম ভার্ব কি এটা জানতে হবে। ফার্স্টটা হলো রূপ, রূপটা কখন কেমন ইউজ হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আর এই ভার্বের ভার্বটা কি কাকে বলে, ভার্ব কাকে বলে সেটার আইডিয়া আছে, ভার্ব সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। এবারে ভার্বের কতগুলো রূপ আছে রূপগুলো জেনে নিতে হবে আগে, ফর্মগুলো কত রকমের হয় সেটা জানতে হবে। রাইট মানে সঠিক, এখানে তোমাদের কত নাম্বার? 3 নাম্বার থাকে। 3টে প্রথমে থাকে, এটা গ্রামারের প্রথমে শুরুতে মাধ্যমিকে প্র্যাকটিস করেছো না? 3টে প্রথমে ভার্বের ফর্ম লিখতে হয়। তো প্রথম কাজ হলো তোমাদের ওই যে 2-3 লাইন দেওয়া থাকে, ওই 2-3 লাইন আগে পড়বে। 2-3 লাইন পড়ার পরে তোমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে, এটা বিষয়টা কথাটা যে বলা হচ্ছে সেটা কোন টেন্সে বলা হচ্ছে। টেন্স কেন সে নিয়ে করতে হবে, কারণ ভার্বের যে রূপটা সেটা টেন্স, টাইমটা, টেন্স মানে তো টাইম, টাইমের সঙ্গে সঙ্গে ভার্বের রূপটা চেঞ্জ হয়ে যায়। টাইমের সঙ্গে সঙ্গে ভার্বের রূপটা চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ বিষয়টাকে তোমাকে ধরতে হবে যে এটা পাস্টে হলে কেমন হয়, আবার ফিউচারে হলে কেমন হয়, প্রেজেন্টে হলে এটা রূপটা কেমন হবে। তোমাকে ওই 2-3টা যে সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে আগে পড়ে নিতে হবে যে কি বলেছে এখানে। এবারে ওইখানে পড়ার সময় প্রথমে বুঝতে হবে কি বলেছে, তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি আর যে যে টেকনিকগুলো ওখানে অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিকগুলো আজকে দেখানো হবে। যে কোন কোন টেকনিক কতটা সতর্ক থাকলে মানে ওই 3টে ফর্মই তোমার ঠিক হবে। এই সেই টেকনিকগুলো তোমাকে ওই পড়ার সময় একটু দেখে নিতে হবে। তাহলে এবারে ফর্মস হচ্ছে রূপ, ভার্ব হচ্ছে, ভার্বটা কি? ভার্ব হচ্ছে ক্রিয়া, যার দ্বারা কি বোঝানো হয়? কোনো কিছু করা হওয়া, কোনো কিছু করা হওয়া আর কোনো কিছু অধিকারে থাকা। এই 3টে জিনিস ভার্ব দ্বারা বোঝানো হয়। এটা কিন্তু ভার্ব বলে, তাই না? ক্রিয়া, শুধু করা না, কাজ করা না, কোনো কিছু হওয়া সেটাও ভার্ব, কোনো কিছু আমার অধিকারে আছে সেটাও ভার্ব, কোনো কিছু হওয়া মানে ওটা বিভার্ব, বিভার্ব ভার্ব ছোট থেকে পড়ছো। আর দুভার্ব কোনো কিছু করা। আমাদের জীবনটা হচ্ছে কোনো না কোনো কিছু করে আমাদের সময়টা কাটছে। আমাদের যে টাইমটা, এই টাইমটা আমরা কোনো না কোনো কিছু করে টাইমটাকে কাটাচ্ছি। তারপরে কাজটা একটা ভাইটাল জিনিস। এই জন্য ভার্বের মধ্যে দিয়ে দুটো জিনিস খুব পরিষ্কারভাবে বোঝানো হয়। একটা হলো কি এই ভার্বটা কি কাজ করে, একটা হচ্ছে যেহেতু কাজ, ভার্ব মানে তো কাজ, সেই কাজ কোনো না কোনো কাজের নামটা বা কাজের বিষয়টা করার ব্যাপারটাকে বোঝায়, একটা কাজের ব্যাপারটাকে বোঝায়। আর একটা ভার্বের কাজ হলো কি করা, সময়টা, এই যে কাজটা, এই কাজটা কোন সময়ে হচ্ছে, কোন টাইমে হচ্ছে, কোন টাইমে এই কাজটা হচ্ছে। এবার টাইমের সঙ্গে সঙ্গে ভার্বের রূপটাকে চেঞ্জ করে দিতে হবে। এই চেঞ্জিং জিনিসটাকে আসতে হবে। এবারে ভার্বের রূপ কত প্রকার হয় সেটা একটু জেনে নিতে হবে। ভার্বের রূপ এটা বোঝা গেল। একটা হচ্ছে দেখবে কোনো না কোনো কিছু কাজের নামটা, পড়া, রিড, রাইট, মানে পড়া যে ব্যাপারটা, ওই কাজটার কথাটা বোঝানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যখন বলছো আই রিড, আমি পড়ি, তারপরে বোঝানো হচ্ছে পড়া কাজটা কোন টাইমটাতে হচ্ছে। আর আই অ্যাম রিডিং যখন বলছো তখন কি হচ্ছে, কোন টাইমটাতে চলছে কাজটা, কিভাবে অতীতে হচ্ছে না ভবিষ্যতে না বর্তমানে চলছে, সেটা আমরা এই ভার্বের রূপটা দেখে টাইমটাকে বুঝতে পারি। তাহলে টাইম আর কাজের বিষয়টা দেখানোর কাজ হচ্ছে এই ভার্ব, এটা বোঝাতে হবে। এবারে ভার্বের টোটাল 5টা রূপ আছে। ভার্বের রূপ হচ্ছে কটা?
টোটাল 5টা রূপ। 5টা রূপগুলো কি কি তার মধ্যে আমরা 3টা রূপ খুব সচরাচর আমরা জানি, যেগুলো V1 জানি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 জানি, V2 ভার্বের পাস্ট যে ফর্মটা সেটা জানি, V3 হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল যে ফর্ম, V4 হচ্ছে কি ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি যোগ করে ইউজ করি সেটা হচ্ছে ভার্বের কি ওটা V4। আর একটা রূপ হচ্ছে কি V5, ভার্বের আরেকটা রূপ হচ্ছে V5। এই টোটাল 5টা রূপ। V5 টা কোনটা? V5 টা হচ্ছে ভার্বের সঙ্গে যখন আমরা s es এগুলো যোগ করে যখন লিখছি সেটা হচ্ছে V5। এবারে উদাহরণ দিলে কেমন হয়, ধরে নাও রাইট, প্রেজেন্টে লিখছি রাইট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম। যখন লিখছি রোড সেটা হচ্ছে V2 বা পাস্ট ফর্ম। যখন লিখছি রিটেন, রাইট রোড রিটেন, এটা আমরা পড়ে আসি। রিটেনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করছি, রাইটিং, এটা হলো ভার্বের 4 নম্বর রূপ। আরেকটা হচ্ছে V5 কে কি বললাম, ভার্বের সঙ্গে s বা es যুক্ত যখন হয়। V5 টা হচ্ছে ভার্বের সঙ্গে যখন s কিংবা es, তাহলে রাইটের সঙ্গে কি হবে রাইটস, রাইটের সঙ্গে রাইটস। এর বাইরে ভার্বের আর কোনো রূপ নেই। ভার্বের এই 5টা ফিক্সড রূপ, এই 5টা ফর্ম, এই 5টা ফর্ম আমরা যদি ঠিকঠাক জানি যে V1 টা কোথায় কোথায় বসে, V2 টা কোথায় বসে, V3 কোথায় বসে, V4 কোথায় বসে, V5 টা কোথায় বসে, এটা আমাদের কাছে যদি পরিষ্কার হয় তাহলে আমরা তো সঠিকভাবে ভার্বগুলোকে বসাতে পারবো। এইটার পরে এইটা বসবে, এই ফর্মটা বসবে। তোমাকে এখানে তাহলে ভার্বের হচ্ছে 5টা রূপ, এই 5টা রূপ আমাদের ঠিকঠাক জানতে হবে কখন কোন রূপটাকে ইউজ করতে হয়। এটা আজকের ক্লাস, কখন কোন রূপটাকে আমরা লিখব এটা বোঝা গেল। এই যে V5 এই পর্যন্ত আমরা সবাই করি, তাই না? এই পর্যন্ত করি, V1 V2 V3 এটা মুখস্থ করি। এর বাইরে ভেবে দেখো তো আপনি ভার্বের কোন হিসাবে কি ভার্বকে পাও আর কোন হিসাবে, এই যে 5টা বাদে ভার্বকে আর কোন রূপে কি পাওয়া যায়? ভার্বের সঙ্গে ly কে যুক্ত হয়, ly যুক্ত হয়ে কি ভার্ব কোনদিন থাকে? থাকে না, তাই না? ly যুক্ত হয় না। তাহলে এই 5টাকে ঠিকঠাক রাখতে হবে। এই 5টা রূপ আমরা ধীরে ধীরে V1 টা কোথায় বসে, V2 কোথায় বসে, V3 কোথায় বসে খাতার সঙ্গে সঙ্গে লিখে নেবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবারে প্রেজেন্ট, এই যে দেখো লাস্টেরটা V5 আর V1, V5 আর V1 এই দুটো ফর্ম কোন টেন্সে ইউজ হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে দুটো ফর্ম, এই দুটো ফর্ম শুধুমাত্র কোথায় ইউজ হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ হয়, এর বাইরে ইউজ হয় না। এইটা প্রথমে দেখো, এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে ইউজ হয়, এটা একটা ক্ষেত্রে ইউজ হয়, সেটা কোথায়? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে V5 টাকে দেখাচ্ছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। এবারে থার্ড পারসন কি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যখন থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে শুধুমাত্র তখনই এই ফর্মটা ইউজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র
ওই একটা জায়গাতে এই ফর্মটা ইউজ হয়। এই যে ভার্বের সঙ্গে এস ইএস একটা জায়গাতে ইউজ হবে, এটা পরিষ্কার সহজ। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার সঙ্গে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাকে এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে একটাই জায়গা। আর কোথাও ইউজ হয় কি দেখেছো, পড়েছো এতদিন পর্যন্ত, আর কোথাও ইউজ হয় না। এটা এই একটা মাত্র এই জায়গাতে ইউজ হয়, তার মানে এটার ব্যবহার শিখে গেলাম আমরা। এটা ওই একটা জায়গাতেই হবে। তোমাকে যখন পড়ছো তখন তো সাবজেক্ট ভার্বের এগ্রিগেট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব আসবে, কান টানলে মাথা আসে, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সেটা পরিষ্কার, সেখানে কিন্তু ঠিকঠাক সাবজেক্ট ভার্ব এগ্রিগেট আগে এই যে। আর এইটা আজকে যেটা করছো সেটা ভার্ব, তো এটা মানে ভাইটাল জায়গা, মানে এই জায়গাটাতেই ভুল হয়। তুমি সেন্টেন্স লিখছো, সেন্টেন্স লিখতে গিয়ে আমরা টেন্সের এই জায়গাটাতেই আমরা ভুল করে দিই। আমরা ভাবছি বাংলাতে ভাবছি, কিন্তু ইংলিশে যখনই সেটাকে লিখতে যাচ্ছি তখন আমরা এই ভার্বের ফর্মে কি করে দিচ্ছি, ওইখানে মিস্টেকটা ওইখানে হয়ে যাচ্ছে। এটা একটা জায়গায় ঠিক হলো, এটা ফিক্স করে নাও মাথার মধ্যে একদম, যে এটা থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তবেই এটা আসবে, আর আসবে না। এটা আর কোনো কাজ নেই। হয়েছে? এটা লিখেছো, পাশে এইভাবে লিখে রাখো। হয়েছে কি এটা? তাহলে এটা আর কোনো কাজ নেই, এটা শিখে গেলে এই ফর্মটা একটা জায়গাতেই আসবে। এবারে ভিউয়ার থেকে শুরু করা যাক, কি হচ্ছে। ভার্ব মানে তো বুঝতে পারছো, ভার্ব হচ্ছে ভার্বের মতো বিষয়, এটাকে ঠিকঠাক রাখতে হবে। এবারে ভার্বের ভিউয়ার গুলো কোথায় বসে, এইটা কোথায় কোথায় বসে, এটা এক নম্বরে বললাম কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার কি, যে কাজটা আমরা সাধারণভাবে করে থাকি, যেটা অভ্যাসগতভাবে হয়ে থাকে, যেটা চিরসত্য, সেটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট। তিনটে জায়গা যেটা আমরা সাধারণভাবে করে থাকি, আমরা সাধারণভাবে ঘুমাই, সাধারণভাবে আমরা কথা বলি, আমরা পড়ি, পড়াশোনা করি, আমরা খেলাধুলা করি, সাধারণভাবে যে কাজকর্মগুলো আমরা করি, বা কোনো কিছুতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, বা যেটা আগে থেকে যেটা একদম চিরন্তন সত্য, এই তিনটে জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ভিউয়ার ফর্মটা বসবে কোথায়, এখানে প্রথমে এক নাম্বার জায়গা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার সঙ্গে দেখতে হবে সাবজেক্ট, তার সঙ্গে সাবজেক্ট যদি কি কি থাকে, সাবজেক্ট যদি দেখতে পাও আই আছে, সাবজেক্ট যদি দেখতে পাও উই আছে, সাবজেক্ট যদি দেখতে পাও ইউ আছে, সাবজেক্ট যদি দেখতে পাও দে আছে, দে, সাবজেক্ট যদি দেখতে পাও একাধিক নাউন, একের অধিক, একাধিক যদি নাউন দেখতে পাও সাবজেক্টের জায়গায়, এবং সেই সেন্টেন্সটাকে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি লিখতে হয় এবং সাবজেক্টটা যদি কি কি হয়, যদি আই হয়, উই হয়, ইউ হয়, দে হয়, আর একাধিক নাউন যদি হয়, একের অধিক, একের বেশি, একটা নাউন হলে সেটা তো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল, একের অধিক যদি নাউন হয় তাহলে আমরা এই ফর্মটাকে ইউজ করতে পারি, V1 ফর্মটাকে ইউজ করতে পারি, V1টাকে ইউজ করতে হয়। আর কোথায় কোথায় বসে এটা, এটা মাধ্যমিকে প্রায় দেয়, মানে কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখবে V1 ফর্মটা কোথায় বসে, 2 এর পর, তাই না? 2 এর পর 2, তারপরে 2 লেখার পরে পরে দেখবে ড্যাশ দিয়ে ওখানে তিনটে অপশন দেওয়া আছে, তাহলে 2 এর পর ভার্বের এই V1 ফর্মটা বসবে, 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা এই V1 ফর্মটা বসে, যেটাকে আমরা কি হিসাবে জানি, যেটাকে কি বলে, যেটাকে ইনফিনিটিভ বলে।
তাহলে টু এর পরে বসে প্রেজেন্টে গেল। আর কোথায় বসে এটা টু এর পরে বসবে এই ভার্বের এইটা চলছে V1 ফর্ম, এইটা এইখানে বসে এই পাশে লিখছি। হ্যাঁ, আর কোথায় কোথায় যদি দেখতে পাও যে ওখানে টু ডাস ডিড, টু ডাস ডিডের পর কি বসবে? V1 বসবে, তাই না? টু ডাস ডিডের পরে V1 বসবে, টু এর পরে V1 ফর্মটা বসাতে হবে। আর কোথায় বসবে? আর একটা জায়গা আছে, আরেকটা হলো মডেল অক্সিলারিজ। 13টা মডেল অক্সিলারিজ মনে আছে? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। এই যে 13টা মডেল ভার্ব আছে, মডেল অক্সিলারিজ, এগুলোর পরে সবসময় কি ফর্ম বসাতে হবে? এই ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ফর্মটাকে বসাতে হবে। তোমাকে ওখানে দেওয়া আছে দে ক্যানের পরে ড্যাশ দেওয়া আছে, চোখ বন্ধ করে ওখানে কি বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে বসিয়ে দিতে হবে। হি ডাজ নট, তারপরে ওখানে ড্যাশ দেওয়া আছে, কি লিখতে হবে? হি ডাজ নট রাইট লিখতে হবে, রিড লিখতে হবে, রাইট লিখতে হবে না। বা হি ডিড নট, ডু ডাজ ডিডের পরে প্রেজেন্ট ফর্ম, টু এর পরে প্রেজেন্ট ফর্ম। মডেল অক্সিলারিজ যেগুলো আছে 13টা মডেল অক্সিলারিজ এর পরে কি বসবে? মডেল অক্সিলারি যে ভার্বগুলো আছে 13টা, সেই 13টা ভার্বের পরে মডেল অক্সিলারি ভার্ব কটা রয়েছে? 13টা রয়েছে। এবারে কোনগুলো কারো অসুবিধা থাকলে ওখানে লিখে রাখো। শ্যাল, শুড, উইল, উড, শ্যাল, শুড লিখে রাখো ওখানে। শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। উইল, উড, মে, মাইট, মে পাস্ট হচ্ছে মাইট, ক্যান, কুড, ক্যানের পাস্ট হচ্ছে কুড, ক্যান, কুড। শ্যালের পাস্ট শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট লিখে রাখো ওখানে। মাস্ট, নিড, ডেয়ারের পরে হচ্ছে ইউজড টু, আর একটা হচ্ছে অট টু। 13টা হলো কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 13টা মডেল অক্সিলারিজ এর পরে কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে বসিয়ে দিতে হবে। চারটে জায়গা পেলাম। টু এর পরে একদম এই জায়গায় দু একটা ব্যতিক্রম আছে, দু একটা টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে সেটা পরে, দু একটা জায়গায় টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে সেটা কিছু একটা ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলোর পরে আইএনজি বসে, ওটার আলোচনাটা পরে হবে, আগে এটা ক্লিয়ার হবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, টু ডি ডাজ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। মডেল যেগুলো আমরা দেখতে পাচ্ছি শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ইউজ এর পরে টু বাদ চলে যাবে, ইউজ টু, অট টু, এগুলোর পরে কি বসবে? এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই চারটে জায়গায় আমরা ভার্বের V1 যে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেই ফর্মটাকে আমরা বসাবো। মনে থাকবে না এগুলো? এতদিন থেকে শিখে এসে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। আরেকটা জায়গা দেখতে হবে, লাস্ট 5 নাম্বার যে জায়গা, সেটা হলো কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাবো যে এখানে কি বসতে পারে। ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার চান্সটা 90%। কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখার সঙ্গে সঙ্গে আমাদের আইডিয়া হবে যে এখানে 90% ক্ষেত্রে এই
ওয়ার্ডগুলো যেহেতু ইউজ হয়েছে তার মানে 90% ক্ষেত্রে ওখানে V1 ফর্ম বসে। এবারে সেই ওয়ার্ডগুলোকে মনে রাখার জন্য একটা কি মনে রাখতে হবে, এই সাইডে হয়েছে এই পর্যন্ত মুছে দিলাম, মুছে দিচ্ছি এটা সঙ্গে সঙ্গে। এর 5 নাম্বার একটা জায়গা আছে যে ওয়ার্ডগুলো তুমি যখন পড়বে ওই 3-4টা সেন্টেন্স যখন পড়বে, 3-4টা সেন্টেন্স না থাকবে ওর মধ্যে সেন্টেন্সগুলোর মধ্যে যদি এই ওয়ার্ডগুলো পাও তাহলে তোমার টার্গেট হবে যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার চান্সটা 90%। 10% এদিক সেদিক হতে পারে, ভার্বের ওই সেন্স অনুযায়ী তোমার সেন্স অনুযায়ী আলাদা হতে পারে। তো সেটার জন্য একটা ওয়ার্ড মনে রাখতে হবে, কি ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে মনে রাখতে হবে, ডেঞ্জারাস। এই ওয়ার্ডটা ডেঞ্জারাস ওয়ার্ডটাকে মনে রাখতে হবে। ডেঞ্জারাস মানে কি, এর প্রত্যেকটা লেটার দিয়ে হচ্ছে এক একটা ওয়ার্ড। ডি মানে হচ্ছে ডেইলি। যদি দেখো সেন্টেন্সটার মধ্যে ডেইলি ইউজ করা আছে, সেন্টেন্সের মধ্যে যদি দেখতে পাও যে ডেইলি ওয়ার্ডটাকে ইউজ করা আছে, তাহলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে। ডেইলি মানে কি, প্রতিদিন করছো মানে সেটা কি একটা অভ্যাসের মতো হয়ে যাচ্ছে না, বা সেটা একটা স্বাভাবিক ঘটনা। তার মানে ওটা কি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডি ফর হচ্ছে ডেইলি। যদি দেখো ডেইলি, অলওয়েজ মানে হচ্ছে সব সময়, অলওয়েজ, এ ফর অলওয়েজ। অলওয়েজ যদি ওয়ার্ডটাকে পাও তার মানে V1 বসবে। এ ফর হচ্ছে নরমালি মানে সাধারণত, এ এর ডবল এল ওয়ান, নরমালি মানে সাধারণত। জি ফর মানে হচ্ছে জেনারেলি, আমরা জেনারেলি এটা করে থাকি, জেনারেলি এই কাজটা আমরা করে থাকি, জি ফর জেনারেলি। ই ফর কি, ই ফর হচ্ছে এভরিডে, ই ফর এভরিডে। আর বাকিগুলো এই সাইডে দিচ্ছি। আর ফর কি হচ্ছে, আর ফর হচ্ছে রেগুলারলি, নিয়মিতভাবে, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে, যেগুলো নিয়মিত কাজ হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, রেগুলারলি। ও দিয়ে কি হচ্ছে, ও দিয়ে হচ্ছে অকেশনালি। তোমরা একটু পরিষ্কার করে লিখবে, অকেশনালি মাঝে মধ্যেই ঘটে, সে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে, হি কামস টু আওয়ার হাউস অকেশনালি, মাঝে মধ্যেই আসে, মাঝে মধ্যেই ঘটছে। আমি ডেইলি স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল ডেইলি। এই যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে তখন কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হচ্ছে। তারপরে কি হলো, ইউ মানে হচ্ছে ইউজুয়ালি যদি দেখতে পাও। এস মানে হচ্ছে সামটাইমস, এস ফর সামটাইমস, এস ফর হচ্ছে সামটাইমস। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা যে সেন্টেন্সে দিয়েছে সেই জায়গায় যদি আমরা খুঁজে পাই, মানে তোমাকে কতটা সতর্ক থাকতে হবে। ইংলিশের সেন্টেন্স ঠিকঠাক করা, সবকিছু ঠিকঠাক করে আসা, সেটার জন্য তোমাকে অ্যাক্টিভ, ব্রেনের দিক থেকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, মনোযোগটাকে অনেকটা দিতে হবে। কত জিনিস তোমার একটা সেন্টেন্স পড়ার সঙ্গে সঙ্গে কতটা জিনিস তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এই একটা ওয়ার্ড যদি আমরা মনে রাখি, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ওয়ার্ড যদি আমরা দেখতে পাই তাহলে 90% ক্ষেত্রে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা হামেশা এগুলো দেখি, তাই না? ওই শব্দগুলো যখন করতে যাই তখন দেখতে হবে যে এখানে ডেইলি কথাটা আছে কিনা, অলওয়েজ আছে কিনা, নরমালি আছে কিনা, রেগুলারলি আছে কিনা, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, এভরিডে, সামটাইমস, এই ওয়ার্ডগুলো আছে কিনা। এই ওয়ার্ডগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমার টার্গেট হয়ে যাবে যে এখানে V1 ফর্মটা আসবে, V1 ফর্মটা এখানে আসবে। তাহলে এই 5টা জায়গা আমাকে মনে রাখতে হবে, তাহলে V1 ফর্মটা ঠিক হবে। এই 5টা জায়গা আমাকে মাথার মধ্যে ঠিক করে রাখতে হবে, তাহলে আমাদের V1 ফর্মটা ক্লিয়ার হবে। বুঝা গেল? এই পর্যন্ত লিখতে পেরেছো? লিখে নিয়েছো? এটা একটু পরিষ্কার করে লিখবে।
তাহলে V1 ফর্মটা এই পর্যন্ত, এই পাঁচটা জায়গায় বসবে। এবারে V2 তে চলে আসবে, মুছে দিলাম এটা। ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে V2, ভার্বের পাস্ট। যাদের অসুবিধে মনে হয় তারা ভার্বের ফর্মগুলোকে অবশ্যই আগে পড়তে হবে। ডু ভার্বের যখন চার দিয়ে সেটা আগে পড়তে হবে। কোথায় বসে এটা? তাহলে এইটা V2টা হচ্ছে, V2টা আমরা কোথায় বসে? V2টাকে আমরা কোথায় বসে? পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি বসে? সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্মটা বসে। সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্মটা বসে, তাই তো? তাহলে এইটা হলো এক নম্বর জায়গা হলো কি, যে পাস্ট ইনডেফিনিট টেন্স। এটাও মুছে দিলাম এটা। V2টা ওখানে লিখে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে এখানে সাবজেক্ট দেখার প্রয়োজনই নেই। প্রেজেন্টে যখন সাবজেক্ট দেখে বসানো হচ্ছিল, এখানে সাবজেক্ট দেখার প্রয়োজনই নেই। সাবজেক্ট যাই হোক সবার সঙ্গেই ভার্বের এই পাস্ট ফর্মটা বসবে। ভার্বের পাস্ট ফর্মটা বসাতে গেলে তোমাকে সাবজেক্ট দেখার কোনো প্রয়োজন নেই। আই হোক, হি হোক, সি হোক, যা হয় যেটা খুশি তোমাকে V2টা বসাতে গেলে শুধু বুঝতে হবে যে এটা পাস্টে, সিম্পল পাস্টে বলেছে কিনা, এটা পাস্ট ইনডেফিনিটে বলেছে কিনা, এটা দেখতে হবে। তাহলে V2 এইখানে বসে। এবার এই পাস্ট ইনডেফিনিটটা আমরা কোথায় ইউজ করি? কোন জায়গায় ইউজ করি বেশি? আমরা স্টোরি রাইটিং শিখলাম। কি হয়? পাস্টে আমরা লিখি। তাহলে এই যে এটা ইউজটা কোথায় হচ্ছে? আমরা স্টোরি রাইটিং এ আমরা ইউজ করছি ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করছি। স্টোরি রাইটিং যখন লিখছি, যখন আমরা যে মানুষটা নেই, মানে আমরা যখন যে মানুষটার বায়োগ্রাফি লিখছি, সেই মানুষটা আমাদের মাঝে আর নেই, সেটার ক্ষেত্রে আমরা কি লিখি? বায়োগ্রাফি লেখা হচ্ছে, বায়োগ্রাফির ক্ষেত্রে আমরা কি করি? ভার্বের বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফির ক্ষেত্রে যারা বেঁচে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলছি না, যারা নেই তাদের ক্ষেত্রে বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে আমরা এই ভার্বের সেকেন্ড ফর্মটাকে ইউজ করি, বায়োগ্রাফি। তাহলে এই V2টা ইউজ হচ্ছে কোথায়? স্টোরিতে। এটা ইউজ হচ্ছে কোথায়? বায়োগ্রাফিতে। এটা আর কোথায় ইউজ হয়? রিপোর্ট লিখছি আমরা। রিপোর্ট মানে কি? যেটা ঘটে যায় তারপরে তো আমরা লিখি। ওটার ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা লিখছি ভার্বের এই ফর্মটাকে আমরা লিখছি রিপোর্ট রাইটিং। আর V1 ফর্মটাকে কোথায় ইউজ করি আমরা? V1 ফর্মটাকে বেশিরভাগ রাইটিং এর কোন জায়গায় ইউজ করি? প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। যদি তোমার এক্সপেরিয়েন্স না থাকে, যদি তোমাকে না বলে যে ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, যদি এরকম কোনো প্রশ্ন না থাকে যেটা অতীতের কোনো ঘটনা নিয়ে, এই রকম যদি বায়োগ্রাফি না, তোমার প্যারাগ্রাফ না থাকে, তাহলে প্যারাগ্রাফগুলো যখন পড়বে তখন দেখবে সবগুলো কিসে লেখা আছে? সেগুলো প্রেজেন্ট টেন্সে লেখা আছে। যখন পড়বে, যখন রাইটিং গুলো যখন পড়বে, তখন এখন দেখতে হবে যে কোনটা কোন টেন্সের ইউজ হচ্ছে। তাহলে প্যারাগ্রাফ লিখতে গেলে আমার বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেশিরভাগ দরকার হয়, প্রেজেন্টটা দরকার, প্রেজেন্ট ফর্ম। মানে প্রেজেন্টের ওটা কন্টিনিউয়াস হতে পারে, বেশিরভাগটা ওটা ইউজ হয়। আর কোথায় ইউজ হয়? আমরা লেটার লিখছি, বন্ধুকে লেটার লিখছি। যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে, পাস্টের কোনো এক্সপেরিয়েন্সের কথা না বলি, যে তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো যে তুমি কোথাও একটা ঘুরতে গেছো, সেই জায়গার ফিলিংস নিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো, এরকম বললে তো পাস্ট হবে, এটা তো বুঝতেই পারছো। আর এমনি সাধারণভাবে যে কথাগুলো তুমি তোমার বন্ধুকে উপদেশ দিচ্ছ, ডেইলি নিউজ পেপার পড়া যে বেনিফিট, সেটা নিয়ে তুমি যখন লিখছো তখন কিসে লিখতে হবে? প্রেজেন্টে লিখতে হবে। তাহলে ওই প্রেজেন্ট ফর্মটা কোথায়? প্যারাগ্রাফে বেশি ইউজ হবে, লেটার গুলোতে ইউজ হবে।
এগুলোর অ্যাপ্লাইটা তো আমরা রাইটিংই করব কিনা, রাইটিং শেখার জন্য তো এগুলো শিখছি। এটা গ্রামারের নাম্বার তুলবো শেখার জন্য শিখছি নাকি? গ্রামারে যে নাম্বারটা তুলবো সেটা সীমিত, সেটা লিমিটেড। তুমি ওই দু চার ওই সামনের অংশ দেখলে হবে না, বুঝতে পারলে? আইসবার্গের ওই উপরে অল্প অংশই দেখা যায়। গ্রামারে আছে কত নাম্বার? 12 নাম্বার। 12 নাম্বার থাকে। 12 মধ্যে 3 বাদ দাও, কত থাকে? 9। গ্রামার খেটে খুঁটে তোমার কত নাম্বার আছে? 9 নাম্বারে। তো 9 এর জন্য কি আমরা করছি? 9টা তো উপরে জাস্ট আইসবার্গের ওই যে জলের নিচে যা আছে সেটা শুধু উপরের অংশটা দেখা যাচ্ছে। এই অংশটা তোমাদের নিচে যে কত অংশ, মানে এই যে রাইটিং লিখতে গিয়ে এই ফর্মুলা কি বলে? তো তোমার রাইটিং এর 10 আছে। তোমার সব সেন্টেন্স যদি ঠিকঠাক থাকে, তুমি যদি ঠিকঠাক এগুলো অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশন তো এখানে রাইটিং এর ক্ষেত্রে রাইটিং লিখছো, তুমি সিন আনসারের প্রশ্নের উত্তর লিখছো 2 নাম্বারের প্রশ্ন, ওখানে প্রশ্ন করেছে পাস্টে, তুমি দিচ্ছ প্রেজেন্ট, হবে এরকম। এই আইডিয়াটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার তো ওই সেন্টেন্সগুলো লেখাটাও ক্লিয়ার হবে, ওইগুলো নির্ভুল লিখতে পারবে, আলটিমেট বেনিফিট হবে তোমারই। এগুলো শেখার অ্যাপ্লিকেশনগুলো পুরো একদম যে প্রশ্নটা হচ্ছে শুধু গ্রামারের মধ্যে কিন্তু আটকে থাকবে না, চিন্তা হবে না যে গ্রামারের এত কিছু করে কি আছে, এত কিছু করে কিছু হবে না। এটা অ্যাপ্লাই যত তুমি না শিখবে, তাহলে এখন যখন আমরা করব প্যারাগ্রাফ, সেগুলোর ক্ষেত্রে দেখো এবারে যখন আমরা এই জায়গাগুলো অনেকে লিখতে গিয়ে দেখছি স্টোরি লিখছে, স্টোরির মধ্যে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিচ্ছে। আরে প্রেজেন্ট ফর্মটা তুমি লিখতে পারো, কখন লিখবে? যখন ডাইরেক্ট স্পিচে লিখছো। ডাইরেক্ট বাদ দিয়ে তুমি যদি ইনডাইরেক্টলি যে গল্পটা লিখছো সেটা সবসময় পাস্টে লিখতে হবে। গল্প পাস্ট, রিপোর্ট লিখছো পাস্ট, বায়োগ্রাফি লিখছো কারো সম্পর্কে, এই লোকটার জীবনী সম্পর্কে বায়োগ্রাফি এসেছে, তো বায়োগ্রাফি কোন বছর যেন সুকুমার রায় এসেছিল, তাই না? তুমি নেই, তাহলে ওইখানে যে বায়োগ্রাফি লিখছি তাহলে পাস্ট ইউজ, ভার্বের পাস্ট ফর্মটা ইউজ হবে। এটা এই জায়গায় গেল, এই জায়গায় অ্যাপ্লিকেশনটা হচ্ছে। এবারে পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীতে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, অতীতে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, এই অর্থটা বোঝাতে গেলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসাতে হবে। এটা বেশি কিছু নেই এর মধ্যে। এটা এই জায়গায় অ্যাপ্লিকেশন হচ্ছে। আরেকটা জায়গা মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো থাকলে পরে আমাদের পাস্ট ইনডিফিনিট বা ভার্বের পাস্ট ফর্মটা বসাতে হবে। সেই ওয়ার্ডগুলো মনে রাখার জন্য একটা ওয়ার্ড মনে রাখতে হবে। এই 9টা ওয়ার্ডের জন্য ডেঞ্জারাস ওয়ার্ডটা মনে রাখলে এইখানে যেটা মনে রাখবে সেটা হলো এই ওয়ার্ডটা শুনেছো, অ্যালয়। অ্যালয় হচ্ছে সংকর ধাতুকে বলে অ্যালয়, তাই না? অ্যালয় বলা হয় সংকর ধাতুকে বলা হয় অ্যালয়। অ্যালয় ওয়ার্ডটাকে মনে রাখলে, অ্যালয় ইংলিশ শেখা হলো, সংকর ধাতুর ইংরেজি জানা হলো, তার সঙ্গে সঙ্গে এবারে কি কি হচ্ছে এবারে দেখো। যদি তুমি সেন্টেন্সের মধ্যে দেখতে পাও এ ফর এগো, আমরা যখন গল্প লিখি এগো লিখলে আমরা পাস্টে লিখি না, ভার্বের ফর্মটাকে পাস্টে লিখি। এল দেখো দুটো আছে, তাই না? তারপরে এল এর জোর অনেক বেশি এখানে। এইবারে এই লাস্ট দিয়ে যা কিছু আসবে, লাস্ট নাইট, লাস্ট দিয়ে কি হতে পারে? লাস্ট নাইট। তারপরে কি হতে পারে? লাস্ট উইক হতে পারে, লাস্ট উইকে ওইখানে গিয়েছিলাম। লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে। তাহলে লাস্ট যুক্ত যেগুলো থাকবে, লাস্ট মানে হচ্ছে গত মানে হচ্ছে পাস্ট। তাহলে এরপর মানে হচ্ছে লাস্ট নাইটে ওই ঘটনা ঘটেছিল, লাস্ট নাইটে চুরি হয়েছিল, লাস্ট নাইটে ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, লাস্ট নাইট। তাহলে লাস্ট উইক, লাস্টে যা কিছু থাকবে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে পরে আমরা কি বসাবো? ভার্বের পাস্ট ফর্মটাকে বসাবো। আরেকটা এই আছে, এর মানে হচ্ছে লং এগো হতে পারে, লং টাইম হতে পারে,
দীর্ঘ সময় সেই অনেক দিন আগে লং এগো যখন ওয়ার্ডটাকে ইউজ করছো ও দিয়ে কি হচ্ছে ও ফর হচ্ছে আমরা গল্পের যে ক্লাসিক্যাল শুরু ক্লাসিক্যাল স্টার্টিং আমরা করি ক্লাসিক্যাল স্টার্টিং মানে মানে ওটা প্রায় সবার ক্ষেত্রেই ওটা চলছে ক্লাসিক্যাল স্টার্টিংটা কি দিয়ে শুরু হয় বলতো হয় ওয়ান্স দিয়ে শুরু হচ্ছে অথবা ওয়ান্স অফ এ টাইম দিয়ে আমরা শুরু করছি ওয়ান্স অফ এ টাইম এগুলো দিয়ে গল্প শুরু করছি এগুলো লিখতে পারে আমাদের ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করতে আর একটা কি থেকে গেল why তাই না why তে কি why for yesterday গতকাল সেখানে গিয়েছিলাম গতকাল ট্রেন অ্যাক্সিডেন্টটা ঘটেছে এই যে গতকাল তাহলে তুমি যদি একটা সেন্টেন্স পড়ছো ওর মধ্যে যদি দেখতে পাও যে এগো ওয়ার্ডটা ইউজ আছে যদি দেখতে পাও যে লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট উইক এগুলো যদি দেওয়া থাকে যদি দেখতে পাও লং এগো লং টাইম যদি দেখতে পাও ওয়ান্স অফ দ্য টাইম যদি দেখতে পাও ইয়েস্টারডে তাহলে সেই জায়গায় 99.999% জায়গাতে কি হবে ভার্বের এই V2 ফর্মটা বসাতে হবে ভার্বের V2 ফর্ম এগুলো যখনই দেখতে পাবে ভার্বের পাস্ট ফর্মটাকে বসাতে হবে ভার্বের পাস্ট ফর্মটা হবে এখানে 99% জায়গায় এইগুলো ওয়ার্ডগুলো ইউজ হলে পারে ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করবে তাই হয়তো যতগুলো প্র্যাকটিস করেছো তাই হয় না ইয়েস্টারডে থাকলে আমরা কি ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করি আমরা তো গল্প শুরু করছি অনেকগুলো গল্প যখন লিখছো ওখানে ওয়ান্স দে আর লিভ আ লায়ন একটা সিংহ বাস লিখছো ওখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছো ওয়ান্স আপন এ টাইম there was a farmer once upon a time there was a farmer তাহলে ওখানে কি লিখছো was লিখছো ভার্বের পাস্ট ফর্মটাকে লিখছো তাহলে এই যে ইউজগুলো এই ওয়ার্ডগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমার মাথা কাজ করতে হবে যে পাস্ট ফর্ম এখানে ইউজ করো শেষ অবধি কি বুঝতে পারছো লাস্টের দিকে বোঝা যাচ্ছে লাস্টের পেজ এদিকে কি চলছে তাহলে অ্যালয় ওয়ার্ডটাকে মনে রাখতে হবে অ্যালয় ওয়ার্ডটাকে মনে রাখলে ওটা ভার্বের পাস্ট ফর্মটা ভার্বের পাস্ট ফর্ম V2 ফর্মটা এই পর্যন্ত V2 ফর্মে আর কোনো ঝামেলা নেই এতটুকুটা মাথায় রাখো তাহলে গল্প লিখতে গেলে সতর্ক থাকো রিপোর্ট লিখতে গেলে সতর্ক থাকো বায়োগ্রাফি লিখতে গেলে সতর্ক থাকো ওখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হবে এই ওয়ার্ডগুলো দেখতে গেলে সেখানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে লিখে ফেলেছো সব লিখছো তো নাকি তাহলে এটা V2 হলো V2 কমপ্লিট ভার্বের থার্ড ফর্মে চলে আসো ভার্বের থার্ড ফর্ম কোথায় কোথায় বসে ভার্বের থার্ড ফর্ম কোথায় বসায় ভার্বের থার্ড ফর্মটা কোথায় সবথেকে বেশি ইউজ হয় যেখানে ভার্বের থার্ড ফর্ম ছাড়া সেটা হবেই না এটা কোন জায়গাটা বলুন হ্যাঁ ভয়েস তাই না প্যাসিভ করতে গেলে ভার্বের থার্ড ফর্ম ছাড়া হবেই না প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম তাহলে ভার্বের থার্ড ফর্ম কোথায় বসে এক নম্বর যে ভার্বের থার্ড ফর্মটা আমরা কোথায় বসাবো ভার্বের থার্ড ফর্ম আমরা বসাবো যে জায়গাগুলোতে সেগুলোর মধ্যে প্রথম জায়গা হচ্ছে পারফেক্ট বলে যে টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট হতে পারে ফিউচার পারফেক্ট হতে পারে পারফেক্ট টেন্স যতগুলো আছে পারফেক্ট টেন্স আসা মানেই চোখ বন্ধ করে ওখানে থার্ড ফর্ম বসাতেই হবে তাই তো টেন্স গুলো যে পড়েছো পারফেক্ট করা মানে ওখানে ভার্বের থার্ড ফর্ম বসাতেই হবে একটা জায়গা আর একটা জায়গায় কোথায় মাথা
মাথার মধ্যে ফিক্স করে নাও। আরেকটা কোথায় জায়গা, প্যাসিভ করতে গেলে কি হয়, থার্ড ফর্ম ছাড়া কোনোদিনও প্যাসিভ হয় না। ভার্বের থার্ড ফর্ম ছাড়া কোনোদিনও প্যাসিভ হয় না। তাহলে দুটো জায়গা পরিষ্কার হলো। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। পারফেক্ট টেন্স ইউজ হতে গেলে তাহলে সেখানে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। প্যাসিভ যদি সেন্সে দেওয়া থাকে, সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে দেওয়া আছে, তাহলে তোমাকে কি লিখতে হবে, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তাহলে এখানে প্রথমে লেখো সব পারফেক্ট টেন্সে, মানে সব পারফেক্ট টেন্সে, সমস্ত পারফেক্ট টেন্স সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। পারফেক্ট টেন্স, সমস্ত পারফেক্ট টেন্সে, সমস্ত পারফেক্ট টেন্সে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। সমস্ত পারফেক্ট টেন্সে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। দুই নম্বর কোথায়, সমস্ত প্যাসিভ, প্যাসিভ প্যাসিভ ভয়েস, সমস্ত প্যাসিভ ভয়েসে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। সমস্ত প্যাসিভ ভয়েসে, সমস্ত প্যাসিভ ভয়েসে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। এই দুটো জায়গা হলো। আরেকটা জায়গা মনে রাখতে হবে, আরেকটা মনে রাখার জন্য আমাদের এইগুলোকে এবার মনে রাখার জন্য কি করতে হবে, একটা ওয়ার্ডটা কয়েকটা লেটারকে মনে রাখতে হবে। কয়েকটা লেটার, লেটারটা হলো ফোর লিখছি, চারটে, হ্যাঁ, 4 BGH, 4 BGH মানে ওর মানেটা অঙ্ক সবাই করছে, ওর অর্থটা ব্র্যাকেট দিলে মানে বুঝতে পারলে, ওর অর্থ হলো 4B 4G 4H, তাই তো? তার মানে চারটে করে ওয়ার্ড আসবে, যেগুলোর পরে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে 4B মানে চারটে বি, চারটে বি কি, একটা হচ্ছে বি, ক্যান বি, উইল বি, মাইট বি, প্যাসিভ করছো না, ক্যান বি, উইল বি, শ্যাল বি, বি এর পরে কি বসাচ্ছ, ভার্বের থার্ড ফর্মটাকে লিখছো, তাহলে বি। যখন বি লিখছো, বি বি বিং, বি বিং, বি বিং বিং, বি বিং বিং, আর কি আছে, বিকাম, আরেকটা আছে 4G হচ্ছে আরেকটা মনে রাখতে হবে, বিকামের পরে ভার্বের থার্ড ফর্মটা ইউজ। বি মানে এবার কি, বি মানে নিচে বি, মানে নিচে বি, আবার বি মানে হচ্ছে বি ভার্ব, বি মানে নিজে নিজে, আর এর সঙ্গে সঙ্গে আবার কি, বি মানে হচ্ছে বি ভার্ব। কোনগুলো, am, is, are, was, were, am, is, are, was, were। আচ্ছা, এগুলোর পরে কি হয়, এগুলোর পরে কি ফর্ম বসে, এগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, মানে সেটা প্যাসিভ। am, is, are, was, were, be, been, being, become, তাই তো? be পারফেক্টে যখন প্যাসিভ করছো তখন be নিয়ে আসতে হয়, কন্টিনিউয়াসে যখন প্যাসিভ করছো তখন being নিয়ে আসতে হয়। become, become irritated, become excited, become ওয়ার্ডটার পরে যে ওয়ার্ডটা বসাবে সেটা কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম হিসেবে বসাতে হবে। যেমন স্টপ, স্টার্ট ওয়ার্ডগুলোর পরে ভার্বের কি করতে হয়, ভার্বের সঙ্গে আইডি যোগ করে বলতে হয়। ঠিক সেরকম একটা ওয়ার্ড হলো বিকাম, এই ওয়ার্ডটার পরে ভার্বের থার্ড ফর্মটাকে লিখতে হবে। এগুলো ধরতে পারলে কি, এগুলো সব প্যাসিভের জন্য, প্যাসিভটা বুঝতে পারলে কি, এগুলো পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। বি নিচে একটা, মানে মডালের ক্ষেত্রে যখন আমরা করি, বি নিচে একটা, যখন আমরা মডালের প্যাসিভ করি তখন সেটার ক্ষেত্রে কি হয়, মডালের যখন প্যাসিভ করি তখন বি নিয়ে আসে না, বি এর পরে কি বসাই, ভার্বের থার্ড ফর্ম বসাই। আবার am, is, are, was, were এগুলো যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তখন কি হয়, এগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, এগুলোর পরে ভার্বের থার্ড ফর্মটা বসে। বিটা পারফেক্টের ক্ষেত্রে
প্যাসিভ করতে গেলে পারফেক্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফ্লোর ক্ষেত্রে কি আসে বিং আসে তাহলে বি দিয়ে বি বিং বিং বিকাম অ্যাজ আর ওয়াজ বি মানে কি একটা তার সঙ্গে সঙ্গে এই মানে এই সেন্সটা হচ্ছে সব প্যাসিভ সেন্স এটা আমরা মনে রাখবো প্যাসিভ এবারে 4b হলো 4g শেষ তাই না 4g তে চলে আসো 4g g মানে কি হবে g হচ্ছে গেট দিয়ে যাওয়া গেট গেটের পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয় গেট গেটস হোয়াট গেটিং গেটিং এগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম বসে মানে জি পার হচ্ছে এটা অন্য কিছু ওয়ার্ড মনে রাখতে হবে গেট দিয়ে যা কিছু হয় গেট দিয়ে কি হয় গেট হয় গেটস হয় হোয়াট হয় গেটের পাশে হোয়াট গেটিং গেটিং টায়ার্ড আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আই অ্যাম গেটিং টায়ার্ড মানে গেটের পরে গেট এই ভার্বটার পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয় ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয় তারপরে চলে আসো h 4h মানে কি হচ্ছে 4h মানে হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম তারপরে হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম তারপরে হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম তারপরে হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম মানে 4bgh 4bgh এটা মনে রাখতে হবে এগুলোর পরে কি হবে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম করেছো হ্যাভিং তে করেছো হ্যাভ হ্যাজ হ্যাড সব পারফেক্ট টেন্স এর এটা পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ হ্যাড আবার মনে করিয়ে দিচ্ছি যে অনেক রকম ভাবে চেষ্টা করা হচ্ছে যে মনে রাখার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করা হচ্ছে মনে যাতে সহজে থাকে মানে তোমাকে কষ্ট করে যেন মনে না করতে পারে করতে পারে আর কি ওয়ার্ড দেখার সঙ্গে সঙ্গে যেন তোমার মাথায় আসে যখন আমরা দেখো এইচটাকে লিখি একটা দাগ দুটো দাগ তিনটা দাগ এইচটাকে যখন আমরা লিখছি তিনটে দাগ দিতে হচ্ছে মানে কি এরপরে যেটা বসবে সেটা ভিত্তি এরপরে যেটা বসবে সেটা কি বসবে ভার্বের থার্ড ফর্ম বুঝতে পারলে তুমি লিখছো লেখার সঙ্গে সঙ্গে ওইখানেই যেন ব্যাপারটা হয়েছে তিনটে দাগ দিয়ে আমাকে এই লিখতে হচ্ছে তার মানে এরপরে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এগুলোর পরে ভার্বের থার্ড ফর্মটাকে ইউজ করতে হবে বুঝে গেল হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম গেট গেটস গট গেটিং বি বিং বিং বিকাম এবারে বি এর মধ্যে আমি আর বলতে শ্যাল বি উইল বি ওগুলো বি এর মধ্যে ধরে নিচ্ছি শ্যাল বি উইল বিকাম বি এর মধ্যেই আছে তাহলে এইগুলোর পরে কি বসবে ভার্বের থার্ড ফর্ম বসবে এগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম আর 3 নম্বরে চলে আসুন এই ওয়ার্ডগুলো দেখতে পেলে যদি দেখতে পাও সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে এটা ভার্বের থার্ড ফর্ম বসার চান্স সেই ওয়ার্ডগুলো মনে রাখার জন্য কি মনে রাখতে হবে ওটার একটা ওয়ার্ড তৈরি হচ্ছে না আজ করতে পারো এই যে আর এই যে রিলাই মানে বিশ্বাস করা এই যে রিলাই মানে এই যে এটার একটা ওয়ার্ড যদি কেউ পারো এটাকে মিলিয়ে দেখলে তো কোনো ওয়ার্ড বানানো যায় কিনা এ জে আর ই এল ওয়াই রিলাই ওয়ার্ডটা জানা আছে সবার রিলাই থেকে রিলায়েন্স রিলাইটা ভার্ব সেখান থেকে সেটা নাউন ফর্ম হচ্ছে রিলায়েন্স আস্থা রিলায়েন্স ওয়ার্ডটা শুনেনি এমন কেউ নেই রিলায়েন্স শুনেছে কিন্তু রিলাই শুনে রিলাইটা হচ্ছে ভার্ব রিলাই মানে কি বিশ্বাস করা আস্থা রাখা সেটা হচ্ছে রিলাই এবারে 1 2 3 4 5 6 চেষ্টা করবে তোমরা এইটাকে কোনো একটা ওয়ার্ড বানানো যায় কিনা এটাকে সাজিয়ে ধরো জাঙ্গল করা আছে
এটাকে সাজিয়ে সহজ যদি কোনো ওয়ার্ড বানানো যায় এটা দেখবে। আর কোনো ওয়ার্ড এখনো মাথায় আসে? হ্যাঁ, EARLY, আর্লি। হ্যাঁ, আর্লি একটা ওয়ার্ড হতে পারে, আর্লি, আর্লি এটা হতে পারে। গুড। যাই হোক, এটা থেকে কই নিজের মতো বানিয়ে নেবে এটা। এবারে এই ওয়ার্ডগুলো কি কি? এ ফর হচ্ছে অলরেডি, এ ফর অলরেডি, অলরেডি আমরা এটা করে ফেলেছি। We have done it already. Already we have done it. প্রায় আমরা এই যে ভার্বের যেগুলো যা করা এগুলো অলরেডি আমরা করে ফেলেছি। টেন্স আমরা অলরেডি শিখে ফেলেছি। এই যে অলরেডি ওয়ার্ডটা যদি দেখতে পাও সেন্টেন্সের মধ্যে, তাহলে তোমাকে ওখানে ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। আর এই যে ভার্বের থার্ড ফর্ম এটা তো পারফেক্ট ইউজ দেওয়া আছে, পারফেক্ট টেন্সটা। যে মানে হচ্ছে জাস্ট, যে মানে জাস্ট অথবা জাস্ট নাও। জাস্ট, যে পার্ট হলো জাস্ট আর জাস্ট নাও। এই সবে মাত্র আমরা খেলাম, এই সবে মাত্র আমরা করলাম, এই সবে মাত্র এটা করলাম। আর লেটারগুলো লেখার ক্ষেত্রে আমরা লিখছি I have just received your letter. I have just received your letter. তাহলে জাস্ট ওয়ার্ডটা দেখার সঙ্গে সঙ্গে তোমার ব্রেন কাজ করবে, এখানে থার্ড ফর্ম ইউজ হবে। থার্ড ফর্ম ইউজ হবে মানে ওখানে পারফেক্ট না হলে প্যাসিভ, পারফেক্ট না হলে প্যাসিভ। তাহলে এখানে জাস্ট অথবা জাস্ট না। আর দিয়ে কি হচ্ছে? আর দিয়ে রিসেন্টলি আমরা দেখছি এই ফ্যাশনটা আমরা রিসেন্টলি, তাহলে রিসেন্ট, RECENTLY, রিসেন্টলি, রিসেন্টলি আমরা একটা ফ্যাশন দেখছি। We have seen a fashion. Recently we have seen, we have faced. Recently we have faced. তাহলে রিসেন্টলি এই ওয়ার্ডটা ইউজ করতে ই দিয়ে কি করে রাখবে? আচ্ছা একটু মুছে দিচ্ছি, আর ওপরেরটা লিখেছো জায়গাটা, এটা মুছে দিচ্ছি, এটা ওপরের দিকে কি লিখেছো? আর দিয়ে ই দিয়ে মনে রাখবে কি? ই দিয়ে মনে রাখবে এভার, নেভার, এভার অথবা নেভার, এভার নেভার। I have never gone to Delhi. আমি কখনো দিল্লি যাইনি। Have you ever? Have you ever gone to Delhi? তুমি কি কখনো গিয়েছো দিল্লিতে? Have you ever? এই যে ever, never ইউজ করা হচ্ছে। ever, never ইউজ হলে ভার্বের থার্ড ফর্ম। ly, lately সম্প্রতি। lately মানে হচ্ছে lately কি? সম্প্রতি। সম্প্রতি কি হয়েছে? একটা আর্টওয়ার্ক হয়ে গেছে। লেটলি একটা আর্টওয়ার্ক। why কে কি হবে? why yet I have not taken my breakfast yet. আমি এখনো ব্রেকফাস্ট করি। I have not taken yet ওয়ার্ডটাকে ইউজ করছি। তাহলে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে দেখতে পাও, তাহলে কি লিখতে হবে? ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। সেটার জন্য এটা ওয়ার্ডটাকে যার যেরকম সুবিধা হবে একটু বানিয়ে নেবে। সেই ওয়ার্ডগুলো কি অলরেডি হতে পারে, জাস্ট হতে পারে, জাস্ট নাও হতে পারে, রিসেন্টলি থাকতে পারে, এভার, নেভার থাকতে পারে, লেটলি থাকতে পারে, ইয়েট থাকতে পারে। এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের মধ্যে দেখবে, তখন তোমার টার্গেট থাকবে এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। থার্ড ফর্ম ইউজ হবে মানে সেখানে হয় পারফেক্ট, নাহলে প্যাসিভ হবে। মাথায় গেল? সবগুলোর ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং যখন তুমি সলভ করতে যাবে তখন এই জায়গাগুলো লক্ষ্য করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি পেরে যাচ্ছে। এবারে এগুলোর উপরেও কিন্তু তোমাদের জোরটা দিতে হবে টেন্সের জন্য। এগুলোর উপরেও যেটার উপর জোরটা থাকবে সেটা কিন্তু টেন্সের জন্য। টেন্সটা শেখার পরেই কিন্তু এই ফর্মগুলো জানতে হবে। টেন্স বাদ দিয়ে এটা না। আমি বলে গেলাম পারফেক্ট, তোমাদের কোনো আইডিয়া নেই পারফেক্ট সম্পর্কে, পাস্ট ইনডিফিনিট সম্পর্কে, প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে কিন্তু এগুলো কোনো কাজে দেবে না।
এইগুলো কোনো কাজে দেবে না। এই জায়গাগুলো তাহলে মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, ভার্বের থার্ড ফর্ম এই জায়গাগুলোতে ইউজ হয়। বোঝা গেল কি? 4BGH আর এই 4BGH কে এটাকে রিলাই করো, এটাকে বিশ্বাস করো যে ক্লাসটা হচ্ছে ক্লাসটার উপর রিলাই রাখো। রিলাই করে অন বসে, রিলাই করে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বসে অন, রিলাই অন দিস ক্লাস, এই ক্লাসের উপর ভরসা রাখো, বিশ্বাস করো, তাহলে রিলাই। এটা হলো। এবারে ভার্বের লাস্ট যে ফর্মটা, ভার্বের লাস্ট ফর্ম কি ফর্ম ছিল যাবে? V4। আমরা V5 তো অলরেডি প্রথমে শিখে নিয়েছি। না V5 টা অলরেডি শিখে নিয়েছি, এই যে অলরেডি বললাম। তাহলে we have already learned the V5 form। V5 ফর্মটাকে আমরা শিখে নিয়েছি। এবারে V4 মানে হচ্ছে কি? ভার্বের সঙ্গে V4 মানে হচ্ছে ভার্বের সঙ্গে I। V4 মানে হচ্ছে ভার্বের সঙ্গে ING। আমরা লিখছিলাম রাইটিং, লিখছিলাম। আর একটু মনোযোগ দিতে হবে। বোঝা যাচ্ছে? ব্যাপারটা অ্যাপ্লাই করতে হবে। প্র্যাকটিসের যখন করবে তখন এইগুলোকে অ্যাপ্লাই করতে হবে যে এই জায়গাগুলো এটা হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে এইগুলো ওখানে দেখতে পাচ্ছ পরিষ্কার, ইয়েস কার্ডে পরিষ্কার দেখতে পাচ্ছ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিচ্ছ। তাহলে অন্য কিছু দেখাতে হবে, চোখের ডাক্তার না হলে মাথার ডাক্তার। এগুলো মনে রাখতে হবে। যখন ইয়েস কার্ডে দেখবে কোথায় ব্রেনটাকে ঠিক রাখবে। আর একটু সাইলেন্ট রাখবে। V4 ভার্বের সঙ্গে ING কোথায় বসে? একটা তার জায়গা কোথায় বসে? সমস্ত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে ING, সমস্ত কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এই কন্টিনিউয়াস ওয়ার্ডটা যেখানেই আছে, যে টেন্সগুলোর সঙ্গে কন্টিনিউয়াস আছে ওয়ার্ডটা, সেগুলোর সঙ্গে অবশ্যই ভার্বের সঙ্গে ING যোগ হবে। তারপরে সমস্ত কন্টিনিউয়াস টেন্সে সমস্ত কন্টিনিউয়াস টেন্সে V4 বসে। V4 মানে V4 ফর্মটা বসে। সমস্ত কন্টিনিউয়াস যে টেন্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভার্বের সঙ্গে ING যুক্ত হয়ে বসবে। বোঝা গেল? এটা সমস্ত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ING হয়ে বসবে। এবারে কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হয় সেটা এখন চলমান অবস্থায় আছে, না হলে অতীতে চলমান অবস্থায় ছিল, না হলে ভবিষ্যতে চলমান অবস্থায় থাকে। কোনো কাজ যখন চলমান কন্টিনিউ চলবে, সেটা অতীতে শুরু হয়ে এখনো চলতে পারে, সেটা বর্তমানেও চলতে পারে, সেটা ভবিষ্যতেও চলতে পারে, সেটা অতীতেও চলছিল, অতীতে অনেক বছরে চলছিল। তাহলে কন্টিনিউয়াস কোনো কাজ যদি অনবরত চলতে থাকে, এই অর্থগুলো যখন আসবে তখন আমাদের ভার্বের এই কন্টিনিউয়াস ফর্ম ভার্বের সঙ্গে ING যোগ করে বসাতে হবে। আর শূন্যস্থান যখন থাকে, যে তোমাদের ওইখানে যদি দেখতে পাও যে প্রথমেই ড্যাশ দিয়ে দাও, সেন্টেন্স শুরু হচ্ছে, তার প্রথমেই যদি শূন্যস্থানটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ভার্বের সঙ্গে ING যুক্ত হয়ে বসে। কথা বুঝতে পারলে? কোন একটা সেন্টেন্স শুরু হচ্ছে, শুরু হওয়ার প্রথমেই শূন্যস্থান,
প্রথমে যদি শূন্যস্থান থাকে তাহলে সেটার ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি বসার চান্স খুব বেশি। প্রথমে যদি ড্যাশ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসার চান্স খুব বেশি। এটা মাথায় রাখলে এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে। প্রথমে শিখলাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? টু বাদে বাদ বাকি যত প্রিপজিশন আছে সেগুলোর পরে যদি ভার্ব তোমাকে বসাতে বলে 90% ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কথা কি বললাম? টু এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ওটা প্রথমে শিখলে। যদি টু বাদে অন্য কোনো প্রিপজিশনগুলোর মধ্যে কি সবথেকে বেশি ইউজ হয় ফর। ফরের পরে যদি কোনো ড্যাশ দিয়ে দাও থাকে, সেখানে যদি কোনো তোমাকে ভার্ব বসাতে হয় তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসার চান্স সবথেকে বেশি। আমরা এখানে এসেছি কিসের জন্য? আমরা এখানে এসেছি we have come here for learning, for learn লিখতে পারবো না। টু বাদে বেশিরভাগ প্রিপজিশনের পরে যদি প্রিপজিশনের পরে ভার্ব বসাতে বলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসার চান্স সবথেকে বেশি। বারবার রিপিট করছি, বুঝা গেল এটা? এবং সেটার ক্ষেত্রে সবার টপে থাকে হচ্ছে ফর। ফরের পরে যদি তোমাকে ভার্ব বসাতে বলে ওখানে ধরে নিতে হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। কথা বুঝতে পারলে? টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে, টু বাদে অন্যান্য যেগুলো আছে ফর থাকতে পারে, ফ্রম থাকতে পারে। ফর আর ফ্রম হচ্ছে এগুলো সবথেকে টপিক, এগুলোর বেশি ইউজ হয়। আর এগুলোর পরে যদি ভার্ব বসাতে বলে তোমাকে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে। তাহলে এখানে 3 নম্বরে কি লিখবে? টু বাদে প্রিপজিশন। ধরে নাও টু বাদে যেগুলো প্রিপজিশন যদি থাকে, টু বাদে প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। টু বাদে প্রিপজিশনের পর কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এবং এটার ক্ষেত্রে টপ র্যাঙ্কে ইউজ হয় ফর, টপ র্যাঙ্কে ইউজ হয় ফ্রম আর ফর সবথেকে বেশি ইউজ হয়। প্র্যাকটিস করতে যাবে, দেখবে ওখানে ফর অথবা ফ্রম ইউজ করা আছে। টু বাদে কিন্তু লিখেছে এখানে, টু বাদে আর বাদবাকি যত প্রিপজিশন আছে সেগুলোর পরে যদি তোমাকে ভার্ব বসাতে বলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসার চান্স সবথেকে বেশি। এটা কি হলো? এর পরে যদি কোনো সেন্টেন্স হয়, মানে এটা লিখে রাখবো সেন্টেন্সের শুরু, সেন্টেন্স ও পাশে লিখে রাখবো, পরে আবার বুঝতে হবে। সেন্টেন্সের শুরু যদি শূন্যস্থান দিয়ে শুরু হয়, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসাতে হয়, শুরুতে যদি ভার্ব বসাতে হয়, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসাতে হয় সেখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসার চান্স বেশি। একটা কথা ভালো কথাগুলো বুঝতে পারছো? হওয়ার চান্সটা বেশি, মানে সব ক্ষেত্রে ওটাই হবে এমন কিন্তু বলছি না। হওয়ার চান্সটা বেশি, সব ক্ষেত্রে ওটাই হবে ফিক্স সেটা কিন্তু বলছি না। প্রথমে আইএনজি থাকলে পরে সেখানে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসাতে হয় তাহলে আমাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসাতে হবে। প্রিপজিশনের পরে যদি ভার্ব ওখানে শূন্যস্থান দেওয়া থাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসে। আরেকটা জায়গায় চলে আসো, একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। ইন্টারেস্টিং ক্যারেক্টারের সঙ্গে ওর সঙ্গে ঝামেলা লেগে যায়। একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে, দেখেছো না হাতে কি দিয়ে থাকে যেন? এটা আরেকটি নারদের নাম শুনেছো? নারদ মুনি, একজন মুনি ছিলেন।
তার ক্যারেক্টারটাকে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এর সঙ্গে ওর সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়, সবার জানা আছে নামটা। সেই ঝামেলা লাগানোর ব্যাপারটা কিন্তু আমরা আজও ধরে রেখেছি কেউ কেউ, তাই না? মানুষের মধ্যে, আমাদের মধ্যেও কেউ কেউ ধরে রেখেছি, মানে কন্টিনিউ করছি ওই প্রসেসটাকে আমরা কন্টিনিউ করছি, ধরে রেখেছি, কন্টিনিউ চলছে এবং চলতেও থাকবে। মানুষ যতদিন বেঁচে থাকবে কিছু কিছু মানুষ এরকম থাকবেই, তাই না? এর সঙ্গে ওর সঙ্গে ক্ল্যাশ, দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে নিজে ঠিকঠাক আছে। তাহলে এইরকম যে প্রসেসটা সেটা আগেও ছিল, যেটা এই ক্যারেক্টার নারদ নামে যে মুনি ছিলেন সেই ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ওখানে। আর সেই প্রসেসটা আমরা আজও কন্টিনিউ করে যাচ্ছি। কন্টিনিউ কেন বলছি কথাটা? কন্টিনিউ থেকেই কন্টিনিউয়াস, কন্টিনিউ থেকেই কন্টিনিউয়াস চলছে। তাহলে এই ওয়ার্ডটা কি হতে পারে? এন ফর নাও। এখন আমরা করছি, উই আর রিডিং নাও, আমরা এখন বসে আছি, উই আর সিটিং নাও, এখন আমরা বসে আছি। আই অ্যাম টকিং নাও, আমি এখন কথা বলছি, আই অ্যাম টকিং নাও। আই অ্যাম রাইটিং নাও। তাহলে নাও ওয়ার্ডটা যখন দেখতে পাবে সেখানে আইএনজি বসার চান্সটা থাকবে। এরপর কি হবে? অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট আমরা কি শুনছি? উই আর লিসেনিং অ্যাট প্রেজেন্ট। এই সময় প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই সময় আমরা কি করছি? শুনছি, অ্যাট প্রেজেন্ট। এরপর অ্যাট প্রেজেন্ট, এরপর নাও, আর পর rapidly, the price of everything, সবকিছুরই প্রাইস কি হচ্ছে? the price of everything is increasing, বেড়ে যাচ্ছে। the price of everything, সবকিছুরই মূল্য is increasing day by day, দিনের পর দিন সবকিছুরই মূল্য বৃদ্ধি হচ্ছে। rapidly is increasing rapidly, সরি ওখানে কি বললাম? rapidly, তাই না? খুব দ্রুত বেড়ে যাচ্ছে, সবকিছুরই মূল্য খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তাহলে সেন্টেন্সটা কেমন হলো? the price of everything is increasing rapidly, is increasing rapidly। এই যে rapidly ওয়ার্ডটা ইউজ হলো at present, তারপরে এটা দিয়ে আবার at present, at this moment, at this moment, at this moment। যদি তুমি সেন্টেন্সের মধ্যে দেখতে পাও যে নাও ওয়ার্ডটাকে দেখতে পাচ্ছ, তোমার চোখের সামনে যদি দেখতে পাও at present ওয়ার্ডটা আছে, যদি তুমি তোমার সেন্টেন্সটার মধ্যে দেখতে পাও র্যাপিডলি ওয়ার্ডটাকে ইউজ করা আছে, যদি তুমি দেখতে পাও at this moment, এই মুহূর্তে what we are doing, what are we doing at this moment, এই মুহূর্তে আমরা কি করছি? what are we doing at this moment, এই মুহূর্তে আমরা কি করছি? at this moment মানে মুহূর্ত। আর d for one হচ্ছে day by day, d for day by day, দিনের পর দিন, day by day, day by day। তাহলে এই ওয়ার্ডগুলো যদি দেখতে পাও তাহলে তোমাকে কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আসতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্মটাকে এখানে বসাতে হবে। তাহলে চারটে জায়গা পেলে যত কন্টিনিউয়াস টেন্স আছে সেগুলোর ক্ষেত্রে আইএনজি বসবে। যদি দেখো যে সেন্টেন্সটা শুরুই হচ্ছে শূন্যস্থান দিয়ে, সেখানে ভার্ব বসাতে বলেছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসার চান্স বেশি। যদি দেখো যে প্রিপজিশনের পরে তোমাকে ভার্ব বসাতে বলেছে, প্রিপজিশনের পরে ভার্ব বসাতে বলেছে, সেখানে প্রিপজিশনটা অবশ্যই টু আছে, বেশিরভাগ টু আছে, সেটার ক্ষেত্রে ফর আর ফ্রমটা খুব ইউজ হয়, তাহলে আইএনজি বসাতে হবে। যদি তুমি দেখতে পাও সেন্টেন্সের মধ্যে কি আছে? নারদ থেকে আছে,
যদি তুমি দেখতে পাও সেন্টেন্সের মধ্যে নারদ আছে, তাহলে তোমাকে সেখানে আইএনজি যোগ করতে হবে। এখানে নারদ মানে কি, নাও থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে, র্যাপিডলি থাকতে পারে, অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে, ডে বাই ডে থাকতে পারে। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তোমার টার্গেটটা থাকবে ওখানে V4 যে ফর্মটা আছে সেই ফর্মটা করবে। তাহলে সবগুলো কমপ্লিট হলো। V5টা তো প্রথমে একটাই জায়গায় বসে, V5টা প্রথমেই রয়েছে ওটা। তাহলে এই যে ভার্বের এই পাঁচটা ফর্ম, ভার্বের এই পাঁচটা ফর্ম, এই পাঁচটা ফর্মের বাইরে কিন্তু আর কোনো ফর্ম নেই। পঞ্চমুখী আর হচ্ছে পঞ্চমুখী একটা জিনিস, পাঁচটা রূপ ধরে থাকে, পাঁচটা এর অবতার, পাঁচটা অবতারে সেন্টেন্সের মধ্যে নামে। বুঝতে পারলে? এই পাঁচটার বাইরে আর কোনো এর অবতার নেই। তো এইখানে পাঁচটা যে ফর্মগুলো একটু দেখে নেবে, সঙ্গে কয়েকবার দেখলে দেখবে যে এই ওয়ার্ডগুলো তুমি যখন সলভ করতে যাবে, তুমি যখন কোশ্চেন ব্যাংক টেস্ট মার্ক সলভ করবে, তখন দেখবে এই ওয়ার্ডগুলো আছে কিনা একটু সতর্ক থাকতে হবে। ওখানে ওয়ার্ডগুলোর সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে। কি মনে হচ্ছে, কিছুটা উপকার হলো কি? বোঝা গেল ক্লাসটা কোন জায়গায় কি? টেন্সটা কিন্তু প্রথম ফার্স্ট প্রায়োরিটি কিন্তু টেন্সের দিকে, সেজন্য যারা 9 আছো 10 এর গুলো অলরেডি প্রায় সবাই করছে, 10 এর তোমরা আগে করবে। ওই যে টেন্সের যে ছকটা সেটাকে প্র্যাকটিস করে নেবে, বাংলা সহ অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে এটা, কারণ শেষ পর্যন্ত আলটিমেট পরীক্ষা তোমাকে দিতে হবে। আর যে সেন্টেন্সগুলো সেগুলো তোমাকে নিজেই বানিয়ে নিতে হবে, সেন্টেন্স বানানোটা শিখতে হবে। আর এইগুলো তোমাকে কি করবে, হেল্প করবে। এগুলো হেল্পিং হ্যান্ড তোমাকে দিয়ে দেওয়া হলো। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে? একটু দেখবে এগুলো।